প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাকওয়াত, আরও রয়েছেন আইন, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষক শেখ মহিউদ্দিন। শেখ মহিউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রায় 1.5 যুগ। সেই রাজনৈতিক কারণে উনি দেশে ফিরতে পারেননি। অনেকদিন পর আমরা তাকে কাছে পেয়েছি। আমরা শুরুতে যাব সায়ন্ত সাকওয়াতের কাছে। সায়ন্ত সাকওয়াত, রাজনীতি, সরকার সব মিলিয়ে মনে হচ্ছে কিছুটা স্বাভাবিক, কিছুটা প্রতিদ্বন্দ্বিতা, কিছুটা প্রতিপক্ষ, কারো কারো বিরুদ্ধে খুব জ্বালাময় বক্তৃতা, কিন্তু বিষয়টাকে আসলে সে জায়গায় নেই। নানান ধরনের টানাপোড়েন চলছে নির্বাচন নিয়ে, কাউকে নির্বাচন আনা নিয়ে, না আনা নিয়ে। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে রাজনীতি দেখার সুযোগ হয়েছে, আপনারা এখনো দেখছেন, আপনার কি মনে হয় সব ঠিকঠাক চলছে? আমি এখনো এটা খুব অ্যালার্মিং মনে করছি না এই জন্য আপনি যে কথাগুলো বললেন যে নির্বাচন, রাজনীতি, স্টেট পাওয়ার বা পলিটিক্স বা রাষ্ট্র পরিচালনার এর যে স্টেক হোল্ডার থাকে বা প্রতিদ্বন্দ্বী বা অপরাপর যে গ্রুপ থাকে, এদের মধ্যে এই রকম কিছুটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, উত্তেজনা, একে অপরকে ঘায়েল করার যে কৌশল, এগুলো কিন্তু থাকতেই হবে। এটাই রাজনীতি। এবং সেই দিক বিবেচনায় সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচন আগামী ডিসেম্বরে হোক বা তারপরের জুনে হোক, দুইটা টাইমলাইন তো দেয়াই আছে সরকারের তরফ থেকে, এবং বলছেন প্রধান উপদেষ্টা যে নড়চড় হবে না। তাহলে এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে যারা রাজনীতি করেন তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য হচ্ছে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়া, এবং বড় দলগুলো এই আকাঙ্ক্ষা রাখে, এটা নিয়ে রাজনীতি করে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা নেবে বা পাবে। সেই ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ যারা হবে তাদেরকে কি কি কৌশলে, কোন কোন পদ্ধতিতে ঘায়েল করবে, তাদের থেকে নিজেরা মানুষের অ্যাটেনশন কিভাবে ক্রিয়েট করবে, নিজের কিভাবে সমর্থন আদায় করবে, সেটা তো করবেই। সেই বিবেচনায় যা হচ্ছে যতটুকু, সেটাকে খুব দর্শনীয় বলার কোনো সুযোগ নেই। এটাই রাজনীতি, এটা হতে হবে। একটা সংকট হয়েছে, যেটা আমরা এই টক শোতে আর আগে আলোচনা করেছি। আমি বলছি সেই কথাটা যে এই কৌশলটা যদি অপকৌশলে স্থানান্তরিত হয়, পরিণত হয়, এবং সে অপকৌশলটা যদি একটু বাড়াবাড়ি রকমের হয়ে যায়, এবং যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া অথবা যে কোনো উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বা প্রতিদ্বন্দ্বী গ্রুপকে ল্যাংমারার যে প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে যায়, তাহলে সেটা এই দলগুলোর জানা ক্ষতি করবে, তার থেকে বেশি ক্ষতি করবে দেশের। দেশ নিয়ে কি রাজনৈতিক দলগুলো আদৌ ভাবে? নিশ্চয়ই ভাবে। এই এতটা ছোট করা ঠিক হবে না, কারণ একটা দেশ গঠন করে রাজনীতিবিদরাই, যদিও তাদের ভুলের কারণে দেশের সবচেয়ে ক্ষতিটাও রাজনীতিবিদদের কারণে হয়। আপনি রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ ভাবতে পারবেন না। ফলে রাজনীতিবিদদের আস্থায় রেখে, তাদের জায়গায় তাদের রেখেই সমালোচনাটা করতে হবে, কারণ দেশটা চালাতে হলে, গঠন করতে হলে রাজনীতিবিদের বাইরে তো আমরা অন্য কোনো ফোর্স এনে পারবো না দীর্ঘমেয়াদী ভাবে। সেই বিবেচনায় রাজনীতিবিদরা দেশ নিয়ে ভাবে, তবে তাদের ভুল আছে। এদের অতি অপকৌশল এবং অতি প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, শত্রুতায় পরিণত হওয়ার ফলে সদ্য বিদায়ী যে ফ্যাসিস্ট সরকার, যে আওয়ামী লীগ সরকার, তারা আবার নতুন করে কোন রকম ক্ষমা না চেয়ে, কোন রকম বিচারের মুখোমুখি না হয়ে দেশে আবার তাদের রাজনীতি, অপরাজনীতি শুরু করে দেশকে ডিস্টেবিলাইজ করতে পারে, এবং তার যে ভোগান্তি, তার যে ক্ষতির শিকার হওয়াটা, সেটাই যে আজকে যারা ক্ষমতার যাওয়ার দ্বন্দ্বে লিপ্ত হয়ে যা খুশিতেই করে বেড়াচ্ছে, তাদের নিতে হবে। শেখ মহিউদ্দিন, আপনি কি বলবেন? প্রথমত যদি দেখি, রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের স্বার্থের কথা বলতে পারে, কিন্তু জনগণের স্বার্থের কথা কিন্তু জনগণ বলতে পারে না। কিন্তু জনগণের স্বার্থটা কি, জনগণ কি চায়, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব তৈরি হয়েছে, জনগণ যেটা চায় সেটা কি রাজনৈতিক দলগুলো চায়? অবশ্যই সেটার প্রতিফলন রাজনৈতিক দলগুলোর কাছে নাই। সবাই নির্বাচন বলতেছে, কিন্তু এজেন্ডার মধ্যে আছে, কর্মসূচির মধ্যে আমি বিএনপির কর্মসূচির মধ্যে দেখেছি তারা কি কি করবে। কিন্তু এই মুহূর্তে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে পরিবর্তন। আপনি এই ফ্যাসিস্টের সবকিছু দখলে রেখে, সবার ফ্যাসিস্টদের দখলে থাকা অবস্থায় এই সমাজকে যদি আপনি অর্ধেকও যদি 50% যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি নির্বাচনটাই তো করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনী নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিচার ব্যবস্থা নাই, এখানে এখনো ফ্যাসিস্টের বিচার করে বসে আছে। তারপর সরকারের বাহিনীতে সব জায়গায়
পুরোপুরিভাবে ফ্যাসিস্টটা বসে আছে, সেখানে আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন সমাধান করতে কি? পারবেন? সমাধান সম্মিলিতভাবে, এবং একমাত্র বিএনপি পারে। আমি তারেক রহমানের মানে তার সদিচ্ছার আমি অনেক কিছু দেখেছি, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, এবং তার মধ্যে সদিচ্ছার অভাব নাই। কিন্তু রাজনৈতিকভাবে তার দলকে যদি এখন এই সরকারকে পুরোপুরি সহযোগিতা যদি করে, আমি মনে করি, আমি বিশ্বাসও করি, তাহলে এখানে ছাত্র জনতা এবং বিএনপি জামাতের সবাই মিলে যদি এই পরিবর্তনটার জন্য ঝাঁপিয়ে পড়ে, যে আমরা আমার লোক বসাবো, আমার লোক বসাবো, আমার লোক বসাবো, আমি নির্বাচন করব, এই জিনিসটা বাদে, তাহলে আমি মনে করি তারপরও ডিসেম্বরে কিন্তু নির্বাচন করা সম্ভব। আমরা সংস্কারকে একটা খারাপ শব্দ নিয়ে গেছি, 111-এর সময় দেখা গেছে সংস্কারবাদী বানিয়ে ফেলছে। তো এখানে আপনাকে এই যে সংস্কারগুলো বেসিক দৃশ্যমান করতে হবে জনগণের সামনে। আপনি আপনার রাজনৈতিক স্বার্থটা যদি দেখেন তাহলে চলবে না, জনগণের স্বার্থের প্রেক্ষিতে আপনাকে এখানে আসতে হবে। জনগণ কি চায়? সায়ন্ত সাখাওয়াত, শেখ মহিউদ্দিন বলছিলেন আসলে ওনার সব কথার মূল কথাটা ছিল যদি সবে ঐক্য থাকে তাহলে সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা সেই ঐক্যটা ঠিক ঠিক দৃশ্যমান পাচ্ছি না। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না, এই নিয়েই প্রচন্ড দ্বিমত তৈরি হয়েছে। ছাত্ররা বলছে, জাতীয় নাগরিক কমিটি, যেটা জাতীয় নাগরিক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা বলছে যে আওয়ামী লীগকে তারা কোনোভাবে বরদাস্ত করবে না। বিএনপি এ ব্যাপারে স্পষ্ট কিছু বলছে না, উনি জনগণের হাতে ছেড়ে দিয়েছে, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। কারণ 5ই আগস্টে জনগণ কি বলেছে বিএনপি সেটা মনে রেখেছে বলে মনে হয় না। জামাতের অবস্থা একই, এবং শুনলে অবাক হবেন এই দুটো দল আওয়ামী লীগ শব্দটি কোনো বক্তৃতার বিবৃতি উল্লেখ করছে না ইদানিং। তারা বলছে ফেসিবাদ, স্বৈরাচার, কিন্তু আওয়ামী লীগ শব্দ বলছে না। সেটা আমরা জানি সেটা ভোটের রাজনীতির কারণে, এবং সরকার থেকেও বলা হচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এটা প্রফেসর ইউনূস নিজেই বলেছেন। কিন্তু এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলেছে, এবং আমরা এখন তো আর কোনো কিছু সেন্সিটিভ নাই, সবকিছু ওপেন হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাসে আমরা সেটা লক্ষ্য করেছি, এবং আমরা বুঝতে পারছি যে এক ধরনের ক্ল্যাশের মধ্যে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই সেটি পড়েছেন। এই যে প্রেক্ষাপটগুলি আপনি বললেন যে 16 বছর ধরে আওয়ামী লীগ এই বিএনপি এবং জামায়াত ইসলামকে এবং ক্ষুদ্র পরিসরে হলেও বামপন্থী বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে, যেটা গুম, খুন, হত্যা, মামলা, হামলা, জামাতের নেতাদের ফাঁসি দেওয়া, নেতাদের ফাঁসি দেওয়া, বিএনপি নেত্রীকে, প্রধান নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় যেভাবে জেলে রেখে তার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রাখা, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, একটা নিষিদ্ধ নেতার মতো একটা আচরণ করেছিল। সেই দলগুলি এই ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল, 16 বছর ভূমিকা ছিল, 16 বছর পরে সর্বশেষ যে গণ অভ্যুত্থান সেখানেও প্রত্যক্ষ ভূমিকা। এখন এসে মনে হচ্ছে কেমন একটা ভিন্ন সুর আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা নিষিদ্ধ করা যাবে না এমন কথাও বলছে না, কিন্তু বলছে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ সিদ্ধান্ত নিতে হলে তাহলে একটা গণভোট দরকার। জনগণ তো সিদ্ধান্ত নিয়েছে, না, জনগণ এর পরেও এইরকম একটা অভ্যুত্থান হলে, কিছু হলে এইরকম সিদ্ধান্ত নিয়েছে, ধরে নিলে কৃত্রিম অভ্যুত্থান দেশে অতীত হয়েছে। অভ্যুত্থানের নাম দিয়ে অনেকটাই চালানো হয়েছে, 2006 সালকেও অভ্যুত্থান হিসেবে দেখিয়েছে আওয়ামী লীগ। সুতরাং এরকম যারাই যখন ফ্লো থাকবে, ক্ষমতায় থাকবে, তারা অভ্যুত্থান নাম দিয়ে প্রতিপক্ষকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিবে। এই প্রক্রিয়াটা ঠিক হবে কিনা রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে সেটা ভাবতে হবে। আপনি গণভোটের আয়োজন করতে পারেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ দেশের মানুষ এখন চায় কিনা, হ্যাঁ, অথবা আপনি বিচার বিভাগের উপরে দায়িত্ব দিতে পারেন, যেহেতু বিচার বিভাগের আগে তো জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধের বিষয়টা তো। আমি একটু যোগ করি আপনার কথাতে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সংবিধান সংস্কার হবে কি হবে না, গণভোট হোক। হ্যাঁ, সেই দিকেও যাচ্ছে না, কিন্তু অ্যামেজিংলি দেখেন, আমি যে কথা বলছিলাম পরবর্তী কনসিকুয়েন্স কি, বিএনপি কথা বলছে। জামায়াতের আমির একটি জাতীয় দৈনিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে স্পষ্ট কোনো অবস্থান নেননি, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ তারা চায় বা করা উচিত এরকম কোনো বক্তব্য তিনি দিলেন না।
অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থা একই রকম। সর্বশেষ যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, এটা খুব অ্যালার্মিং, খুব সেন্সিটিভ এবং আতঙ্কজনক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এতদিন ধরে নানানভাবে আকার ইঙ্গিতে অনেকে বলতো যে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের একটা প্রভাব আছে, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশের একটা প্রভাব আছে, বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সহ বিভিন্ন কিছু আমরা দেখি, সেটার নাটকটা মঞ্চস্থ হয় আমাদের এইখানে এই মঞ্চে, কিন্তু স্ক্রিপ্ট লেখা হয় ক্যান্টনমেন্টে অথবা দেশের বাইরে। এরকম প্রচারণা ছিল, কিন্তু কেউ এটা মুখ ফুটে সরাসরি কিছু বলতেন না। এই যে এনসিপির নেতা, যে গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দানকারী অন্যতম প্রধান যে কয়েকজন ছাত্র, তার একজন হাসনাত আব্দুল্লাহ, সে ফেসবুকে স্পষ্ট স্ট্যাটাস দিয়ে বলল সে সহ তাদের কয়েকজনকে ক্যান্টনমেন্টে থেকে তাদের প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এ ব্যাপারে তাদের মেনে নিতে হবে। তারা রাজি না হতে বলছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, এবং এটা যদি ওরা মেনে না নেয় তাহলে সেটা ক্ষতি হবে। এবং কি এ বলেও তাকে শাসিয়েছে যখন একমত হচ্ছে না, যে উই আর সার্ভিং হিয়ার ফর 40 ইয়ার্স। যারা বলছেন, তিনি বলছেন যে আমি 40 বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করছি, আছি এখানে, আর যেটা তোমার বয়সের থেকে বেশি, সুতরাং তোমাদের অভিজ্ঞতা নাই। তো এটা নিয়ে বাড়াবাড়ি করতে না করেছে। এবং অন্যান্য রাজনৈতিক দলকেও নাকি প্রস্তাবটা দিয়েছে আসন সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ এনসিপি কে কয়টা আসন দিবে তার সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে ফিরে আনা। এই একই প্রস্তাব নাকি বিভিন্ন রাজনৈতিক দলকেও দিয়েছে, এই কথা হাসনাত সরাসরি লিখেছে। এখন কথা হচ্ছে, হাসনাত যা লিখেছে, হাসনাত একজন ব্যক্তি, সে টুইস্টেডও হতে পারে, এটা আমরা জানি না, তার মতো করে সে বর্ণনা করতে পারে সেটাও জানি না। এটা তদন্ত হওয়া দরকার। জনমনে যে সেনাবাহিনী সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে, সেই ধারণাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে এই হাসনাতের এই স্ট্যাটাস। সেই জন্য এটা তদন্ত হওয়া দরকার। হাসনাতের অভিযোগ যদি সত্য হয়, তার মানে হচ্ছে আমাদের রাজনীতি যদি এখনো ক্যান্টনমেন্ট থেকে নিয়ন্ত্রিত হয় প্রেসক্রিপশনে, ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে, অথবা আগে যেরকম শুনতাম দেশের বাইরের প্রেসক্রিপশন হয়, তাহলে এই রাজনীতি রেখে লাভ কি? এটা কিসের রাজনীতি? ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা চাই, যে আত্মমর্যাদা নিয়ে বেড়ে ওঠা, যে সার্বভৌম, যে আমাদের মতো করে চলবে এরকম একটা জাতি আমরা চাই, একটা রাষ্ট্র চাই, সেই রাষ্ট্র গঠন চাই। সেই রাষ্ট্র গঠনে এখনো যদি ক্যান্টনমেন্ট বা দেশের বাইরে থেকে ইনফ্লুয়েন্স হয় এবং পতিত ফ্যাসিবাদের বিচার ছাড়া, তাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেই সবের বিচার ছাড়াই ব্যাক করতে দেয়। আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বলে দিলেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নাই। ওনাদের পরিকল্পনার বিষয় তো না। এখনো আমরা জানি না, ছাত্ররা কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নেমেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা তাদের পরিকল্পনায় নাই। এটা কেন হবে? তাদের পরিকল্পনা থাক বা না থাক, কথা হবে দেশের প্রচলিত রাজনৈতিক দল সহ ছাত্র জনতা যদি সবাই ঐক্যবদ্ধভাবে চায়, তাহলে তাদের পরিকল্পনার বিষয় তো এটা না। তাকে একবারই এটা বলার কোনো প্রয়োজন ছিল না। আজকে দেখেন ফিলিপাইনে, দেখেন ফিলিপাইনের রদ্রিগো দুতার্তে কি করছে? ক্ষমতায় এসে তার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক মাদক ব্যবসায়ীদের দমনের জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আগ্রাসী একটা অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে সরকারি হিসেবে 6000-এর বেশি লোক মারা গেছে 6 বছরে, আর বেসরকারি হিসেবে সে সংখ্যা আরো বেশি। সেটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে দুতার্তে আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে অ্যারেস্ট করে ফিলিপাইন থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর শেখ হাসিনা, তার সরকার এদেশে 16 বছর ধরে গুমখুন করেছে, আয়না ঘরে নিয়েছে, 5 মে শাপলা চত্বরে হেফাজতের নিরীহ ছাত্রদের মেরেছে, এই যে পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে, তাদেরকে অন্তত নির্বাচন কি করে এরকম একটা দল করতে পারে? আপনি নিষিদ্ধ করবেন না, প্রথম ধাপে আপনি তাদের নিবন্ধন বাতিল করবেন, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি নির্দোষ প্রমাণিত হয়ে আসে তাহলে এই দল রাজনীতি করবে। সেই প্রক্রিয়া যাবেন কিনা সেই ব্যাপারে সব দলগুলোর ভাবা উচিত, সরকারের পরিকল্পনায় থাকা উচিত। এবং ছাত্ররা যে এখনো পর্যন্ত তাদের দাবিটা জারি রেখেছে, এই সুরে অন্যদেরকে একেবারে বেসুরো গান গাওয়া, এটাও মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সায়ন্ত সাখাওয়াত এবং শেখ মহিউদ্দিন। শেখ মহিউদ্দিন, আমরা এই যে আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আওয়ামী লীগ হচ্ছে ঐতিহাসিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন। আপনি যদি মুক্তিযুদ্ধ উত্তর সময়কালকে দেখেন, 72 থেকে 75 পর্যন্ত দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে তারা যে নির্মমতা চালিয়েছে, সেখানে 50,000-এর উপরে রাজনৈতিক কর্মীকে তারা হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডগুলোর পিছনে কে? হত্যাকাণ্ডগুলো কিন্তু আওয়ামী লীগ তার নিজের ইচ্ছায় করতেছে না, সে তার প্রভুর নির্দেশ পালন করতেছে। এবং তারা প্রভুভক্ত একটি সন্ত্রাসী সংগঠন। আর সেই প্রভু হচ্ছে স্বাভাবিকভাবে আর্যবাদী একটি শক্তি, আমরা তাকে ভারত নামে চিনি। তো এই ভারতীয় কনস্পিরেসিতে 72 থেকে 75 পর্যন্ত কয়েকটা জেনারেশনকে আপনি ধ্বংস করে দেওয়া হয়েছে রাজনীতির নামে। এবং এই নির্মমতা তাদের জেনেটিক ভাবে তাদের মধ্যে যেটা সংক্রমিত হয়ে গেছে, সেইটারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি গত 17 বছর। এখন আপনি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তো ধ্বংস করার দরকার নাই, তো এটা আমাদের মানবতা বিরোধী আদালত রয়েছে, সেখানে অভিযোগ হবে, সেখান থেকেই নিষিদ্ধ করা সম্ভব। এখন আমরা সেটা ডিকটেট করার দরকার নাই তো, কারণ তাদের পুরো ক্যারেক্টার আমরা যদি তাদের দাগ খতিয়ান সবকিছু দেখি, এই জেনেটিক ফরমেশনেই তাদেরকে অটোমেটিক্যালি নিষিদ্ধ করা সম্ভব এইটা। এবং যে জিনিসটা ডক্টর সাহেব বললেন, সায়ন্ত সাহেব, যে এই হাসনাতের বিষয়টা নিয়ে, এটাকেও আপনি, এইটাও আওয়ামী লীগের কনস্পিরেসির বাইরে না। আপনি হঠাৎ করে যদি এরকম কিছু ঘটে থাকে, আমরা স্পষ্টতই জানি যে সশস্ত্র বাহিনীর মধ্যেও ভারতীয় দালাল রয়েছে, এটা বহুত পুরনো জিনিস। এই দালালরা তাদের কাজকর্ম করবেই। এবং সেখানে যদি সেরকম কিছু যদি ঘটে থাকে, আমার মনে হয় জনস্বার্থে এখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি এই বিষয়গুলোর সমাধান না করে এবং যদি রুখে না দাঁড়ায়, তাহলে আগামীতে কোনো রাজনৈতিক শক্তি জনস্বার্থে তাদের অবস্থানকে প্রতিষ্ঠা করতে পারবে না, জনগণের স্বার্থকেও আপনার প্রতিষ্ঠা করতে পারবে না। সেক্ষেত্রে থ্রেট কিন্তু থেকে যায়। পাশাপাশি আপনি যদি দেখেন যে পুরো বিপ্লবটা কিন্তু হতে পারে না, বিপ্লবের প্রথম ধাপ হয়েছে, বিপ্লবে কিন্তু পরবর্তী ধাপগুলো বাকি রয়েছে। সেখানে প্রতি বিপ্লবী যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, তাদের লুকায়িত সদস্যরা কিন্তু বেরিয়ে আসবে এবং তাদেরকে যদি এলিমিনেট করা না যায়, তাহলে বিপ্লব সম্পন্ন হবে না, আমাদের জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। সেক্ষেত্রে এই বিপ্লবের এই ধারায় ধীরে ধীরে এলিটরা যেভাবে দখল নিয়েছে, বিপ্লব কিন্তু বেহাত হয়ে গেছে। বেহাত থেকে নিয়ে আসার দায়িত্ব এখানে বিএনপিরও কিন্তু দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। যদি মনে করি আমরা এই বিপ্লবটা ছাত্র জনতার বা ছাত্রদের উপর নির্ভর করে, তাহলে চলবে না। এখানে রাজনৈতিক শক্তিরও ধরতে হবে, এই বিপ্লবের তারাও স্টেক হোল্ডার, তারা এজ এ স্টেক হোল্ডার। এই ক্যারেক্টারটা কিন্তু মানে আপনাকে প্রতীয়মান করতে হবে জনতার সামনে। আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি। আসলে এই সংস্কার, এই নির্বাচন এবং আরো যে অন্যান্য বিষয়গুলি রয়েছে, সবগুলি নেতৃত্ব দেওয়ার কথা ছিল আসলে বিএনপির। তারা নেতৃত্ব থেকে ছিটকে গেল কেন? কারণ তাদের মধ্যে তাদের নিজস্ব রাজনৈতিক দর্শনের চর্চা নাই। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যারা চালিয়ে গেছেন, সেটা কি নেই এখন? রাজনৈতিক দর্শন বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদের ক্যারেক্টার যদি তাদের মধ্যে থাকতো এখন, তাহলে অন্ততপক্ষে এই সংবিধান এখন বহাল থাকতো না, এই রাষ্ট্রপতি বহাল থাকতো না, এবং ভারতীয় স্বার্থ রক্ষার কোনো অবস্থাই থাকতো না। কারণ এখনো মানুষ এই দলটাকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, বেগম জিয়াকে ভালোবাসে জিয়াউর রহমানের জন্য। জিয়াউর রহমানের সেই যে বাংলাদেশি জাতীয়তাবাদী যে দৃঢ় চেতনা, সেইখান থেকে যখন তারা উত্তরণ ঘটায়, নিজেদেরকে মধ্যপন্থী বলে, লিবারেল বলে, তখন আর জাতীয়তাবাদ থাকে না। এবং এই জাতীয়তাবাদকেই যদি আঁকড়ে তারা না ধরে, তাহলে এইটার প্রতিফলন কিন্তু নির্বাচনেও আসবে। সায়ন্ত সাখাওয়াত, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অনৈক্য হয়, বিশেষ করে আমরা বলছি যে ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো রয়েছে, তাদের মধ্যে যদি ভাঙ্গন দেখা দেয়, পরস্পর যদি শত্রুতায় পরিণত হয়,
তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা সেই লক্ষণগুলি টের পাচ্ছি। এবং শেখ মহিউদ্দিন বলছিলেন যে বিএনপি এই ব্যাপারে যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আপনার কি তাই মনে হয়? আমি যেটা বিএনপিকে খুব কাছ থেকে বহু বছর চিনি, জানি, দেখি, এবং সেই বিবেচনায় দেখি বিএনপির নেতৃত্ব সঠিক জায়গায় আছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে দেখেন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তার এ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের আগে থেকে শুরু করে এ পর্যন্ত তার এমন একটা বক্তব্য পাবেন না যেটা নিয়ে বিতর্ক উঠেছে যে এইটা গণ অভ্যুত্থানের স্বার্থ পরিপন্থী হয়েছে, অথবা বাংলাদেশের যে সংস্কার বা ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা চাই সে তার দিক নির্দেশনা দেয়নি, অথবা নিজের দলের নেতাকর্মীদেরকে তিনি সংহত এবং সংযত থেকে ভবিষ্যৎমুখী হওয়ার আহ্বান জানাননি। তার প্রত্যেকটা নির্দেশনা, তার কাজ, ভূমিকা প্রশংসিত হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, তারপরও দু একবার যা একটু কথা বলেছেন, সেখানেও মানুষ তাই পেয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির বা সিনিয়র নেতারা যারা, তাদের ভূমিকাও এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো ভূমিকা আমরা দেখিনি। সেই বিবেচনায় বিএনপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং চেষ্টাটা আছে। আমরা দেখলাম গত কদিন একজন স্থায়ী কমিটির সদস্য যে ধরনের বক্তব্য রাখছেন সংস্কার নিয়ে, এটা কি? একটা দলের মধ্যে বিভিন্ন ব্যক্তি থাকে, উনি বলতেছেন যে আমরা সংস্কার মানব না, ব্যক্তির প্রয়োজন আমরা সব বাদ দিব। না না না, দলের পক্ষ থেকে যেখানে লিখিতভাবে সংস্কারের প্রস্তাব বলেন কিভাবে, সেটা কোনো একজন এইভাবে সবার টুটি চেপে ধরাও গণতন্ত্র না। যে দল যে ফোরামে সিদ্ধান্ত নিচ্ছে যে কয়জন, সেই কয়জন যখন উল্টো বলেন তখন একটা আলাদা মেসেজ যায়। ধরেন যে ব্যক্তি বা যে নেতা যিনি বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যটা দলের যে লিখিত অঙ্গীকার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা তার ব্যক্তিগত মতামত তিনি পাবলিকলি প্রকাশ করেছেন। রাজনৈতিক দলের টপ লিডাররা কি ব্যক্তিগত মতামত দিতে পারে? আমাকে একটু দিতে পারে। এই দিতে পারাটাও গণতন্ত্র, এবং এই গণতন্ত্রটাও আমরা কিন্তু চাই। এর কারণেই ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের প্রশ্ন উঠেছে যে জাতীয় সংসদে আপনি টুটি চেপে ধরে যা বলাবেন তাই বলতে হবে, তার একটু ভিন্ন মত হলে আপনি বহিষ্কার করে দিবেন, সেটা যাতে না হয়। ৭০ অনুচ্ছেদ সংস্কারের মধ্যে প্রধান আলোচ্য বিষয় কেন থাকছে? আপনি জাতীয় সংসদে পর্যন্ত এই পরিবর্তনের শুরু উঠছে যে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে, আর আপনি পাবলিক ফোরামে মিডিয়ার সামনে বক্তব্য দিবে, সেখানে একজন নিজের মানুষের তার মত থাকলে সেটা আপনি বলতে দিবেন না। কিন্তু দলকে দেখেন আপনি, দল তো লিখিতভাবে অঙ্গীকার করেছে কাঠামো মেরামতের যে ৩১ দফা অঙ্গীকার, সেটার মাধ্যমে দল তো লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সংস্কারের রূপরেখা দিয়েছে। তাতে কি আপনি সংস্কারের বাইরে কিছু পাচ্ছেন? অথবা তারেক রহমানের বক্তব্য বা বিএনপি মহাসচিব সহ নীতি নির্ধারণী যারা এই লিখিত এটা দেন, তাদের কারো পর্যায়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের কথায় কি আপনি সংস্কার চাই না এই শব্দটা একবারও দেখেছেন আপনি? তারা বলছে দল হিসেবে বিএনপির চাওয়া, এবং আমি মনে করি এদেশের মেজরিটি মানুষের চাওয়া, যে সংস্কারের নামে কালক্ষেপণ না করে, প্রশাসন বা পুলিশ বিভাগকে গোছানোর নামে কালক্ষেপণ না করে, এই যে নতুন নতুন অস্থিরতার যে উপাদান যুক্ত হচ্ছে সেই সুযোগ না দিয়ে, ফ্যাসিবাদকে নতুন সুযোগ পেয়ে যায় এরকম করে স্কোপ তৈরি করার সুযোগ না দিয়ে আপনি নির্বাচনের পথে হাঁটেন আর সংস্কার করেন, দুইটা একসঙ্গে করেন, সেটা করলে বিভেদ অনেকখানি কমে যাবে। কিভাবে বিভেদ কমে আমরা ঠিক বুঝতে পারছি না। এই ৪৩ জন যে মারা গেছে তারা কিন্তু দলীয় পদ পদবি নিয়ে মারামারি হয় না, তার জন্য নয়। সেইটা বাংলাদেশে যে ব্যাড পলিটিক্যাল কালচার বাংলাদেশে এক্সিস্ট করছে, সেইখান থেকে রাতারাতি এত বড় একটা দলের সব নেতা কর্মীকে আপনি উঠিয়ে আনতে পারবেন, এটা কোনো ক্যাডার ভিত্তিক ধর্মীয় দলও না, এটা বামপন্থী ক্যাডার ভিত্তিক দলও না। এই দলে এত বড় সংখ্যক দলে এত নেতাকর্মী, তাদের চাইলেই আপনি রাতারাতি একেবারে সব সুশৃঙ্খলভাবে নিয়ে আসবেন, আপনার কথা মানবে, এটা আশা করাটা বোকামি। তবে দেখতে হয় যে শীর্ষ নেতৃত্বের চেষ্টাটা আছে কিনা, তাদের ভূমিটাকে কি, কোনো নেতা কর্মী অন্যায় করলে তাকে দল থেকে ছাড় দেওয়া হচ্ছে কিনা বা প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। কাউকে কাউকে ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কাউকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, কাউকে ছাড় দেওয়া, আউট করা হচ্ছে না। দলের পক্ষ থেকে ছাড় দেওয়ার এরকম কোনো নজির নাই, বরং আমরা দেখছি যে স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে পর্যন্ত, যার এই দলের জন্য অনেক ত্যাগ আছে, এমন নেতাকে পর্যন্ত শোকজ করতে ছাড়েনি। এখন আপনি বলতে পারেন যে শোকজই যথেষ্ট নয়, ওই রকম লেভেলের একজনের নেতার জন্য শোকজটাই অনেক বড় শাস্তি, এবং তাদের যদি আত্মোপলব্ধি থাকে তাহলে ওই ভুল আর রিপিট করবে না, যদি ওই আত্মমর্যাদা নিজের থাকে যে আমি যেই লেভেলের নেতা, আমাকে এইভাবে চলতে হবে। এখন কাউকে চট দিলেও লজ্জা পায় না,
আবার কাউকে একটা কথা বললো সে লজ্জায় মাথা নুয়ে ফেলে, এটা বুঝতে হবে। ফলে দল তার পরিমিতি বোধ থেকে যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাই নিচ্ছে। এখনো পর্যন্ত ওইরকম নোটিশেবল কোনো দুষ্কৃতকারীকে দল থেকে প্রশ্রয় দেওয়া, এটা অন্তত আমি খেয়াল করিনি। শেখ মহিউদ্দিন, সংস্কার কমিশনে যে একটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কারের কমিশন হলেন প্রফেসর আলী রিয়াজ, উনি আবার জাতীয় ঐক্যমত্য কমিশনেরও সহসভাপতি, যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উনি একটি সেমিনারে বলেছেন, গোল টেবিল বৈঠক যেটাকে বলা হয়, উনি বলেছেন যে সংস্কার প্রক্রিয়াকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আপনার কি মনে হয় আসলেই তাই? আমরা যদি পত্রপত্রিকা দেখি এবং বিভিন্ন কার্যক্রম যদি রাজনৈতিক দলগুলোর দেখি, তাহলে অবশ্যই সংস্কার কার্যক্রমকে, কারণ সংস্কার কার্যক্রম কিন্তু এখনো শুরু হয় নাই, শুরুর আগে প্রক্রিয়াটা চলছে। এখন শুরুটা হলে পরে এটার পরিণতি কি হবে সেইটাই কিন্তু আমরা ধরেন এই বিভিন্নভাবে কিন্তু পাচ্ছি। এখানে যেমন আমরা পাচ্ছি যে সংস্কারটা আসলে আমরা করতেছি কেন? সংস্কারটা তো করতে হবে যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ তৈরি হয় যে সমস্ত এলিমেন্টের কারণে, এই এলিমেন্টগুলোকে ডিলিট করার ব্যবস্থা করতে হবে, যে এই জায়গাটা আর রাষ্ট্রে থাকবে না। এইটা যদি না করে আপনি নির্বাচন দেন, তাহলে ইটসেলফ আপনি অটোমেটিক্যালি অটো জেনারেট হবে ফ্যাসিবাদ। এখানে তারেক রহমান তার পূর্ণ সদিচ্ছা আছে, সবকিছু আছে, কিন্তু তারপরেও তিনি কিছু করতে পারবেন না আমার বিশ্বাস। কেন পারবেন না? কারণ অটো সিস্টেমের যে আপনার ফায়দা, এই ফ্যাসিবাদের যে ফায়দা, এখানে তার সাথে যারা রয়েছে সবাই তো খুব একটা শেখ মহিউদ্দিন, কথার সাথে একটা যোগ করি, এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় রয়েছে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী খুব সহজেই স্বৈরাচার হয়ে উঠতে পারবেন। সহযোগিতা করবে কে? এই সংবিধান তাকে সহযোগিতা করবে, বানানো হবে তাকে। জি, এর কারণেই তাকে স্বৈরাচার বানানো হবে। এবং তাহলে সংবিধান সংশোধন হবে না। সেইটা যদি না করে আপনি নির্বাচনে যান, তাহলে এই জাতির ভবিষ্যৎ আর কোনোদিন মানে সুস্থ পথে আসবে না, গণতন্ত্র কোনোদিন হবে না। আপনি একনায়কতান্ত্রিক সিস্টেমে আপনাকে থাকতে হবে এবং ঠুঠু জগন্নাথ প্রেসিডেন্ট দেখতে হবে। আপনি সংসদের মধ্যে পার্লামেন্টারি কমিটির কোনো ক্ষমতা পাবেন না। পার্লামেন্টারি কমিটি একটা শুধু অর্নামেন্টারি কমিটি হিসেবে বসে থাকে, পয়সা খায় রাষ্ট্রের, কিন্তু সে কোথাও হস্তক্ষেপ করতে পারে না। রাষ্ট্রের মন্ত্রী কি করলো, আমলা কি করলো, এইগুলোকে বেসিক জায়গায় আপনাকে নিয়ে আসতে হবে। আপনি কোথাও পুলিশ যে অপরাধ করতেছে, পুলিশের জন্য আপনি কোনো জায়গা নাই অভিযোগ দেওয়ার। পুলিশই অপরাধ করে, পুলিশই তদন্ত করে, পুলিশই বিচার করে। এই সিস্টেমে যাওয়া যাবে না। বিচার বিভাগের মধ্যে কি হচ্ছে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং অসভ্য যে ফ্যাসিবাদের দালালগুলা বিচার বিভাগে রয়েছে তাদেরকে বের করে দিতে হবে। এগুলো এই সমস্ত প্রক্রিয়াগুলো শেষ না করে আপনি নির্বাচনে গেলে কি ফায়দাটা হবে? ওই অনুষ্ঠানে গোলটেবিল বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, যিনি আবার আমাদের নির্বাচন সংস্কার কমিশনেরও চেয়ারপারসন, উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মূলত তিনটি দায়িত্ব। একটি হলো স্বৈরাচার যাতে আর ফিরতে না পারে, তাই গুরুত্বপূর্ণ সংস্কার করা দরকার। দুই, যারা অন্যায় করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার করা। আর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আসলে উনি যে তিনটি দায়িত্বের কথা বলেছেন, সাধারণ মানুষ এই তিনটেই চায়। ওই অনুষ্ঠানেই প্রফেসর আলী রিয়াজ একটি কথা বলেছেন যে এই যে এত খুন, এই অভাবনীয় রক্তপাত হলো, রক্তপাত হওয়ার পর আমরা একটা জায়গায় পড়ছি, এখন কি খালি হাতে ফিরে যাওয়ার সময় হয়েছে বা সম্ভব? এখানে সংস্কার যদি না করতে পারেন, তাহলে এই বিপ্লবে, অসমাপ্ত বিপ্লবে, আমি এখনো সমাপ্ত বলি নাই, অসমাপ্ত বিপ্লবে যারা অংশ নিয়েছে, যারা মারা গেছে, এদের সব ফলাফল উল্টে যাবে। কারণ এখানে আমাদের মধ্যে সবচেয়ে বড় শক্তিমান হিসেবে দাঁড়িয়ে গেছে ভারত। ভারতের সাথে কিন্তু আমাদের মূলত এখানকার সব রাজনৈতিক চরিত্র বলেন, রাজনৈতিক কালচার বলেন, মানে যা কিছু, এবং মাদক সাম্রাজ্য বলেন, দুর্নীতি বলেন, সবকিছুর সাথে ভারতের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই হত্যাকাণ্ডের সাথেও আছে, এবং ভারতীয় বাহিনী বাংলাদেশে থেকে হত্যাকাণ্ড করেছে, তারও প্রমাণ পাওয়া গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সমাধান করতে হবে। আর না হলে কেন ভারত এগুলো করতেছে? কারণ বাংলাদেশের সমতল ভূমি যদি ভারতের দখলে না থাকে, তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারত ধ্বংস হয়ে যাবে, ভারত নিজে নিজে তার সার্বভৌমত্ব হারাবে। তো এই জন্য এইখানটা তাদের দরকার, এবং আমাদের যেখানে যাকে যেভাবে খরিদ করতে হয়
যাকে যেভাবে ব্ল্যাকমেইল করতে হয়, যাকে যেভাবে ধ্বংস করতে হয়, যার যেখানে টুটি চেপে ধরতে হয়, যার যেখানে পা চেপে ধরতে হয়, এইটা ভারত করতেছে এবং করবে। এবং এইখানে সমাধানটা না হওয়া পর্যন্ত কোনো ফয়সলা হবে না। আর আপনাকে বলি, বদিউল আলম সাহেব এবং রিয়াজ সাহেব যেটা বলেছেন তার বাইরে আশু আমাদের যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যেটা করণীয় সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে যদি না হয়, আর্মি দিয়ে হলেও বাংলাদেশে যদি আমাদের রাস্তায় রয়েছে, পাওয়ার আছে, কিন্তু তারা কেন আন্তরিকভাবে কাজ করতেছে না এটা আমার বুঝতেও কষ্ট হচ্ছে। কারণ আমরা কিন্তু এই জনগণ এখনো কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে যে ইনস্টিটিউশনকে, সেটার নাম হচ্ছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর এটা কিন্তু বোঝা উচিত যে তাদেরকে মানুষ যেভাবে ভালোবাসা দেয়, এখান থেকে কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে যেভাবে গেছে, যদি এখন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি জনগণ কথা বলা শুরু করে, তাহলে এইটা জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক পরিণতি আনবে। তো আশু কর্তব্য হলো আমাদেরকে তাদের খাদ্য ভেজালটা আপনার যেভাবে হোক ধ্বংস করতে হবে, এই মাফিয়া চক্রকে এবং মাদকটাকে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর শায়ন্ত সাখাওয়াত এবং শেখ মহিউদ্দিন। শায়ন্ত সাখাওয়াত, এই 5ই অগস্টে যে বিপ্লবটা হলো বা গণঅভ্যুত্থান, যে নামে আমরা ডাকি না কেন, বড় একটি ঘটনা। এবং আমরা লক্ষ্য করছি এই ঘটনার যে গুরুত্ব বিদেশিরা বুঝলো, আমরা ঠিক মতো উপলব্ধি করতে পারছি না যে কি ধরনের একটি বড় ঘটনা ঘটে গেল। এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রবিজ্ঞানে এটির বড় পাঠ্য হয়ে থাকবে। এখানে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, সেটি হলো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তার মধ্যে দুটো ভাগ রয়েছে বলে অনেকে মন্তব্য করছেন। একটি হলো যারা ফ্যাসিবাদকে তাড়াতে চেয়েছে, আরেকটা হলো রেজিম পরিবর্তন করতে চেয়েছে, যে একটি শাসন ব্যবস্থা চলে যাবে, নতুন শাসন ব্যবস্থা আসবে, এটি একটি দিক। আরেকটি হলো যে ফ্যাসিবাদকেই উচ্ছেদ করতে চেয়েছে কেউ কেউ, শুধু রেজিম নয়। আমরা লক্ষ্য করলাম এই বক্তব্যের একটি সমর্থনও পাওয়া যাচ্ছে ইদানিং। সমর্থনটা কিরকম? একটি গোষ্ঠী বলছে যে নতুন বাংলাদেশ সংস্কারের চেয়ে ভালো বলা ভালো যে বাংলাদেশকে পুনর্গঠন করা, সেটার পক্ষে কেউ দাঁড়িয়েছে, আর কেউ শুধু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছে। নির্বাচনটা এটা রেজিম চেঞ্জ, একটা রেজিম চলে গেল, একটা নতুন রেজিম চলে আসলো, কিন্তু বাংলাদেশ সেই পুরনো মডেলের মধ্যেই ঘুরপাক খেতে থাকলো। আপনার কি তাই মনে হয়? না, এই ব্যাখ্যা যারা দিচ্ছেন, আপনি যাদের ব্যাখ্যাকে রিপ্রেজেন্ট করলেন এখানে, আমি ওর সঙ্গে একমত না। কারণ আপনি ওই ডিভাইডেশন যারা করছে তারা তাদের স্বার্থগত অবস্থান থেকে করছে, যে আমরা বাংলাদেশকে সংস্কার করে আমূল পরিবর্তিত নতুন এক বাংলাদেশ চাই, আর অন্য পক্ষ শুধু রেজিম পরিবর্তন চেয়েছে। এটা ব্লেম গেম। যার বিরুদ্ধে আপনি ওই অভিযোগটা করছেন সেও কি বলছে না যে আমরা আমূল পরিবর্তিত বাংলাদেশ চাই, শুধু নির্বাচন চাই না? যাদেরকে সম্ভাব্য আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবছি বা ক্ষমতা আসতে পারে বা বড় স্টেক হোল্ডার হতে পারে, তারা ক্ষমতায় এসে কি করবে সেই নজিরকে আমরা পাচ্ছি না গত 7 মাসে। না, নজির পাচ্ছেন আপনি, সেই নজির অনুসারে তাদের আপনি জাজও করছেন। কিন্তু রাজনৈতিক দল যারা অতীতে ক্ষমতায় ছিল, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে বলে যারা আশা রাখে, সেই দলগুলোর কিন্তু অন্যতম একটা ভিশন থাকে, তারা নিজেরা তাদের অঙ্গীকার মতো রাষ্ট্রের পরিবর্তনটা করতে চায়। তারা অঙ্গীকার করেছে, বিএনপি 31 দফা দিয়ে লিখিতভাবে অঙ্গীকার করেছে। এই কথা আমি বারবার বলছি, বিএনপি এই সরকারকে লিখিতভাবে অঙ্গীকার করেছে এই সংস্কার হওয়া দরকার। বিএনপি এই পরিবর্তিত পরিস্থিতিতে এই অঙ্গীকার করে তারা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, সেখান থেকে আবার ফিরে আসলে তাদের পরিণতি কি হবে এটাও বিএনপি জানে। সুতরাং আপনি যারা আগাম
ভবিষ্যৎবাণী করে বিএনপিকে অতীতে দেখেছি, এখন দেখছি পারবে না কথা বলছে, তারা আসলে বিএনপির বিপরীতে একটা রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এই বয়ান এখানে ছাড়ছে কিনা, জারি রাখছে কিনা, সেটিও আমাদের ভাবতে হবে। বরং বাংলাদেশের বাস্তবতায় যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর যে এই মুহূর্তে বিএনপি আছে বলে ধরে নেওয়া হয়, বিএনপিকে কি করে আপনি আরো বেশি প্রেসার ক্রিয়েট করে তাদের যেই সব অগ্রহণযোগ্য ভূমিকা আছে সেখান থেকে সরাতে পারেন, সেই চেষ্টাটা বেশি দেশের জন্য কাজে লাগবে। বিএনপিকে যদি আপনি শুধু নিন্দা করে, বিএনপিকে এক কর্নার করে অন্যদেরকে এই সুবিধা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে যদি যায়, সেটা দেশে জনগণের দায়িত্ব নেবে, দল দায়িত্ব নেবে না, দলও দায়িত্ব ওইখান থেকে সরে আসে, দল দায়িত্ব নেবে না। বারবার বলছি দল দায়িত্ব নিচ্ছে। দল দায়িত্ব না নিলে এদেশে এই দলটির 1000-এর উপরে বা 1500-2000 নেতাকর্মী বহিষ্কৃত হতো না। আমি একটা কথা বলি, আরো একটা আমি একটা যোগ করি, সেটা হলো এই রাজনৈতিক দলগুলো ব্যর্থতার কারণে কিন্তু এত কিলিং ঘটেছে। এটা রাজনৈতিক দলের ব্যর্থতা। হ্যাঁ, ডেফিনেটলি ব্যর্থতা তো আছে। সেই ব্যর্থতার দায়ভার তো তারা অস্বীকার করছে না। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি যে হস্তক্ষেপ, বাংলাদেশের রাজনৈতিক দল প্রশাসন বিভিন্ন সংস্থার মধ্যে দেশি বিদেশি যে এজেন্টদের অনুপ্রবেশ, সব মিলিয়ে এত সহজ ভাববার কোনো কারণ নাই যে এই দেশে আপনি যা চাইবেন রাতারাতি হয়ে যাবে। বরং বাস্তবতা হচ্ছে এইটা যে এই দেশে যদি আপনি সংস্কারের নামে রাজনীতিকে বিলম্বিত করেন, সেই সুযোগে এই যে আজকে হাসনাতের স্ট্যাটাসে যা আপনি পাচ্ছেন, এই যে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন যে ফ্যাসিবাদের উত্থানের আলামত পাচ্ছেন, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর, তারা আস্তে আস্তে এখন দম নিচ্ছে। এই দম ছেড়ে যখন কথা বলা শুরু করবে, অ্যাক্ট করা শুরু করবে, এই দেশ চালাতে পারবে না। নির্বাচন যত দেরি হবে, যেহেতু এই সরকার একটা দুর্বল সরকার হিসেবে অনেকে ইতিমধ্যে বুঝে ফেলেছে, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এদেরকে দুর্বল সরকার হিসেবে নানান রকমের প্রেসারে রাখছে। রাজনৈতিক দলগুলো তাদের কৌশল মতো নির্বাচন তাড়াতাড়ি হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে সেই কৌশল অবলম্বন করেছে। সুতরাং এই সরকারের পক্ষে এখন আর আইন শৃঙ্খলা ঠিকভাবে রক্ষা করে এই বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে, সেনাবাহিনীকে এতদিন ধরে যেভাবে একটা সুশৃঙ্খল অবস্থায় রেখেছে সেইভাবে রেখে পারবে না কিনা এই সংশয় কিন্তু তৈরি হয়েছে। ফলে আপনি একটি রাজনৈতিক দল তার যে শক্তি থাকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন বাহিনীর মধ্যে এবং প্রশাসনে বিচার বিভাগে তার যে হোল্ডিং ক্যাপাসিটি থাকে, সেটাই সরকারের থাকবে না, এটা বাস্তবতা। ফলে আপনি যদি এখন সংস্কারও করেন, যেটা করার কথা, এবং নাহিদ ইসলাম কালকেই তার এক বক্তৃতায় বলেছে যে নির্ধারিত সময় নির্বাচনের জন্য এই সরকার বলছে তার মধ্যেই বেশিরভাগ সংস্কার সম্ভব। তিনি বলছেন সংস্কার সম্ভব, তার মানে কি দায়িত্বটা সরকারের হাতে। তারা সংস্কারটা দ্রুত করে ফেলুক, পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিয়ে রাজনৈতিক শক্তিগুলোকে আস্থার মধ্যে নিয়ে আসুক। সুতরাং মূল ভূমিকাটা কিন্তু সরকারকে নিতে হবে। শেখ মহিউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে যে 5ই আগস্ট সেটা ফেসিবাদ বিরোধী আন্দোলন না রেজিম চেঞ্জের আন্দোলন, কে কিভাবে নিয়েছে? অবশ্যই এটা রাষ্ট্র পরিবর্তনের আন্দোলন। 18 সালে আমাদের সন্তানেরা যেটাকে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছিল রাস্তায়, এইটা হচ্ছে তার পরবর্তী পদক্ষেপ, এক্সটেনশন। এবং এরপরে আরো একটা আছে, এরপরে 16-17 বছরের বয়সে যারা আসতেছে, এর মধ্যেও যারা ভুল করবে তাদের বিরুদ্ধে একটা হবে। এটা বিপ্লব কিন্তু একটা ধারাবাহিক বিষয়। এখানে আগুন যেমন আপনি কাঁথা চাপা দিয়ে রাখতে পারবেন না, তেমনি বিপ্লব তাই। তো এখানে আপনি সকল রাজনৈতিক দলের এক বক্তব্যে আপনি কিন্তু যে দুঃসহ এবং সবচেয়ে ক্ষতিকর বিষয়টা, সেটা হলো সরকারকে আমরা একটা পক্ষ বানিয়ে ফেলছি, যে সরকার এই পারবে না। সবার সরকার। ডাক্তার সাহেবও বললেন যে রাজনৈতিক দলের সব জায়গায় থাকে, তার বিস্তৃত নেটওয়ার্ক থাকে, সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে সেই বিস্তৃত নেটওয়ার্ক দিয়ে আমরা সরকারকে কেন সহযোগিতা করছি না? এই নেটওয়ার্কটাই তো দরকার ফ্যাসিবাদের দমন করার জন্য। এই নেটওয়ার্কটাই বিএনপি জামাত, তারা যদি এই নেটওয়ার্কটা খুলে দেয় যে আমি সরকার, তো তাহলে তো আমার সংস্কার হতে তো 3 মাস লাগবে। এইখানেই হলো খেলাটা। আমরা যদি খেলাটায় যাই, যে এইখানেই হলো ভারতীয় থাবাটা, যে কোনোভাবে হোক ভারতীয় ন্যারেটিভ চলতেছে। আপনার সাংস্কৃতিক ন্যারেটিভ তাদেরটা চলতেছে, রাজনৈতিক ন্যারেটিভ তাদেরটা চলতেছে, আপনার ডিপ্লোম্যাটিক ন্যারেটিভ, আপনার পররাষ্ট্রনীতিতে তাই চলতেছে,
অ্যাডমিনিস্ট্রেশনের চাই চলতেছে। তো ভারতীয় এই ন্যারেটিভটাকে আপনি যদি না ভাঙতে পারেন এবং এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এই জাতির অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ যে কাজটা করেছে, তারা প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের সহায়তা নিয়ে কিন্তু তারা এতদিন ক্ষমতায় ছিল, তার নিজের রাজনৈতিক দলের হ্যাডামে ছিল না। তো অবশ্যই এখানে আমাদেরকেও দেখতে হবে 17 বছরে বিএনপির অবশ্যই এখানে আমি ব্যর্থতা বলবো না, তাদের কোণঠাসা হয়েছিল। তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না, এবং ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রমটা ঠিকমতো চালাতে পারা যায় না কেন, এবং অনেকেই এই ছাত্ররা বা জামাতরা তারা কেন প্রতিটা সময় তারা কিন্তু অ্যাগ্রেসিভ ছিল, তারা কেন পারতেছে? বিএনপির শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা থাকা সত্ত্বেও বিএনপির মধ্যে কিন্তু রাজনৈতিক কালচারটা ছিল না। এই কালচারটাকে আবার যতক্ষণ পর্যন্ত আত্মস্থ করতে না পারবে, যেমন জিয়াউর রহমান একটা স্কুল বানিয়েছিলেন, রাজনৈতিক স্কুল। আমি বিএনপি যত মানুষের সাথে কথা বলি, রাজনৈতিক স্কুল প্রিন্সিপালের নামই ভুলে গেছে, স্কুল তো নাই। তো একটি রাজনৈতিক দলের মধ্যে আদর্শ ভিত্তিক চর্চা যতক্ষণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দল কিন্তু যে কোনো সময় ফ্যাসিস্ট শক্তি হিসেবে পরিণত হতে পারে। আরেকটা বিষয় আমি না বললেই হবে না, সেটা হলো বিএনপি কেন ভয় পায়? বিএনপির মতো বড় দল তো বাংলাদেশে এখন নাই। এই সরকারকে বিএনপি ওন করতে হবে, এই ছাত্র জনতাকে বিএনপির ওন করতে হবে। ওন করলেই তারও সুবিধা, জাতিরও মুক্তি, এবং আমরা রাজ্যবাদী ষড়যন্ত্র থেকে আমরা কিন্তু মুক্তি পাব। সায়ন্ত সাখাওয়াত, সংকট থাকবে, সমস্যা থাকবে, ষড়যন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। এবং বিশেষ করে গত 15 বছরে যে ধরনের রেজিম ছিল এদেশে, সেখানে আসলে ষড়যন্ত্রের একটা রেজিমই চলছে। এখান থেকে হুট করে বেরিয়ে আসা সহজ নয়। কিন্তু হতাশার কি কারণ আছে? আমরা তো আশাবাদী হতে পারি। না, হতাশার কারণ কেন থাকবে? অনেকে এটা নিয়ে বলেন যে এই যে এত ছাত্র জনতা রক্ত দিল, 16 বছর ধরে বিএনপি জামাত সহ ডান বাম অনেকেই রক্ত দিল, জীবন দিল, গুমের শিকার হলো, তো কি পেলাম আমরা? আমরা প্রধানত যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে ভোটের অধিকারটা আমার ভোটারের হাতে ফেরত গেছে। এই দেশে ফ্যাসিবাদ, বড় রকমের ফ্যাসিবাদ কখন হয়ে ওঠে? যখন মানুষের কাছে রায়ের জন্য, সমর্থনের জন্য যেতে হয় না। এটা একটা অন্যতম প্রধান উপাদান, এবং গণতন্ত্রের এবং কেউ কেউ বলে একমাত্র উপাদান। একমাত্র না, না, কেউ কেউ বলে আর কি, বেশি গুরুত্ব দিয়ে হ্যাঁ গুরুত্ব দেন, কিন্তু এটা অন্যতম প্রধান উপাদান, এবং বাংলাদেশের জন্য এটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এর বাইরের অনেক ডেমোক্রেটিক রাইটস সম্পর্কে দেশের মানুষ বোঝেই না, জানেই না। সে যে রাস্তায় হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়ে আহত হলো, সিটি কর্পোরেশনের সেটা ক্ষতিপূরণ দেওয়ার পেতে পারে, সে অধিকার তার আছে, এইটাও সে কয়জনে জানে দেশের মানুষ? সে মনে করে আমি পড়ে গেছি, আমি আহত হয়েছি, আমার ঠ্যাং ভেঙেছে, সিটি কর্পোরেশন কি করবে? কিন্তু তার দায়িত্ব পালন করেনি বলে যে এই নাগরিক পড়ে তার ঠ্যাং ভাঙলো, তার যে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে, এটা দেশের কয়জন মানুষ জানে? সুতরাং এদেশের মানুষ বেশিরভাগ গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমরা সচেতন না। এখন সেই ক্ষেত্রে তারা একটা জিনিসকে ধরে উপাদান হিসেবে, যে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো এইভাবে চলবা, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো দেশ এভাবে চলাবা, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো তোমার আচরণটা এইরকম হবে, রাষ্ট্রকে তুমি এই পর্যায়ে নিয়ে যাবা, সেখানে তোমার ব্যর্থতাকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু তোমার অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব, এবং আমার রায় নিয়ে তুমি প্রতারণা করবা সেটা আমি মাফ করে দেবে, এটা যেন আশা না করে। এইটা তখন মানুষ তার ওই যে অধিকারটা সেটা প্রয়োগ করে, যে আগের বার ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল, এবার আইসো দেখাইয়া দিব। সেই দেখাইয়া দেওয়ার অধিকারটা মানুষের হাতে ফেরত যাওয়া মানে এদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশাল এক অর্জন। বিএনপি 16 বছর ধরে, জামায়াত ইসলাম সহ সবাই এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে এত হামলা মামলা শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার, সেই বিএনপি কিংবা জামায়াত ইসলাম সহ অন্য যারাই ক্ষমতার অংশীদার হোক বা জাতীয় সরকারই হোক নির্বাচন পরবর্তী বিজয়ীদের মধ্যে, তারা কি কোনোদিন বলতে পারবে যে আমাদের অধীনে নির্বাচন হতে হবে? তাহলে মানুষ থুতু দিবে তো তাদের উপরে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। যদি ওই ব্যবস্থাটা থাকে এবং মন মাথায় রাখতে হয় যে ভোটের অধিকারটা মানুষের হাতে চলে গেছে, সুতরাং আমি যদি কৌশল অবলম্বন করি, অপকৌশল অবলম্বন করি, মানুষের সঙ্গে প্রতারণা করি, তাদের সমর্থন নিয়ে প্রতারণা করি, তাহলে মানুষ জবাবটা দিয়ে দিবে। আজকে আমি যেই ফল ভোগ করছি, 5 বছর পর আমার আমছালা সব যাবে, এবং ওই পতিত ফ্যাসিবাদের মতো পরিস্থিতিতে আমারও একদিন পড়তে হতে পারে। এইটা যে কত বড় বিশাল অর্জন, এইটাকে
দেশটাকে মানুষ বড় করে দেখছে না, যারা বিভিন্ন দিকে শুধু গেল গেল হায় হায় এবং হতাশা ছড়াচ্ছে। হতাশার কিছু আমি দেখি না। এই দেশটা রাজনীতিবিদদেরই গঠন করতে হবে, তাদেরই চালাতে হবে। রাজনীতিবিদরা যাতে অতীতের মতো ভুল না করে সেই বিষয়ে আমাদের পরামর্শ, সমর্থন এবং চাপ প্রয়োগ করা, এইটা সমস্ত লেভেল থেকে যদি আমরা করতে থাকি, সেটাই হবে আমাদের জন্য যথাযথ ভূমিকা। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং শেখ মহিউদ্দিন, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।